ভিড় এড়াতে ঈদের বেশ আগেই পরিবার পরিজনকে গ্রামে পাঠাচ্ছেন অনেকেই। যাত্রী স্রোত না থাকায় কিছুটা স্বস্তি। ঈদে 41টি নৌ রুটে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত 2 শতাধিক লঞ্চ। সতর্ক বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ। অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চ ছাড়তে না দেওয়ার হুঁশিয়ারি। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজার ও হবিগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। দুবার বছরের একমাত্র ফসল তলিয়ে যাওয়ায় নিঃস্ব সুনামগঞ্জের হাওর এলাকার মানুষ। 2 যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও সমাধান হয়নি রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন সমস্যার। কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি। এবং ব্রিটেনে একের পর এক সন্ত্রাসী হামলায় মুসলমানদের সম্পৃক্ততার অভিযোগে আতঙ্কে পুরো কমিউনিটি। নিরাপত্তাহীনতায় প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফজাল হোসেন। ঈদের আর সপ্তাহ খানেক বাকি। অফিস আদালত ছুটি না হলেও বাড়তি ভিড় এড়াতে অনেকেই পরিবার পরিজনকে পাঠিয়ে দিচ্ছেন গ্রামে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন ও বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায় বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী। বিলম্বে ছাড়লেও বাসে বা ট্রেনে এখনো যাত্রী স্রোত না থাকায় কিছুটা স্বস্তি ছিল ঘরে ফেরা মানুষের মাঝে। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরুর আগের দিন মঙ্গলবার কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই ঘরমুখী মানুষের ভিড় ছিল অন্য দিনের তুলনায় কিছুটা বেশি। যাত্রী চাপ কম থাকায় স্বস্তিতে যেতে পারায় স্বাচ্ছন্দ্য তাদের মাঝে। আগে যাচ্ছি ফ্যামিলির সাথে যাব, একসাথে ঈদের ভিড় এড়াতে আর কি যাব। আর ওই 22 তারিখ থেকে তো অনেক জ্যাম হবে রাস্তায়। এই জন্য আমরা আগে টিকিট করছি যে ফ্যামিলিটাকে আমরা যেহেতু আগে সেফলি পাঠাতে পারি। ভাইয়াদের জব আছে, আমার বড় ভাই আছে, ওনারা পরে আসবে। আপুকে নিয়ে তাই আগে ভাগেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এত আগে যাওয়া বলতে হচ্ছে কলেজ বন্ধ, আপুর ভার্সিটি বন্ধ, এর জন্য। তবে নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়া ও ফিরতি টিকিট দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ করেছেন অনেকে। দিনাজপুর থেকে আমি ঢাকা আসবো, আমার দিনাজপুরে টিকিট কাটতে হবে, তাছাড়া আমি ঢাকায় টিকিট পাবো না। এবং ওনাদের ওয়েবসাইটে ছিল যে সব জায়গায় আপনারা টিকিট কালেক্ট করতে পারবেন। এটা কেমন হলো ভাই আমাদের জন্য? লজিক তৈরি করবে তো যে আমি কি জন্য টিকিট দিব না। অনেক বোরিং লাগতেছে, অনেকক্ষণ আগে ছাড়ার কথা, অনেকক্ষণ আগে আসছি, এখনো ছাড়তেছে না। এদিকে মঙ্গলবার রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ছিল না ভিড়। বাস সংশ্লিষ্টরা বলছেন বৃহস্পতিবার বাড়বে যাত্রী চাপ। আশা করি বৃহস্পতিবার থেকে আর কি 22 তারিখ থেকে যাত্রীর চাপ বাড়বে। জ্যাম হবে পরে, এজন্য একটু তাড়াতাড়ি যেতে চলাচল সুবিধা হয়। একটু আগে যাচ্ছি, ঈদের একটু আনন্দ উৎসব করার জন্য, এই কারণে একটু আগে যাচ্ছি আর কি। ঈদের আগের দিন পর্যন্ত ঝঞ্ঝাহীন পথে স্বজন সান্নিধ্যে পৌঁছানোর প্রত্যাশা ঘরমুখ মানুষের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ঈদে সড়ক ও রেলপথের পাশাপাশি রাজধানীর বড় একটি অংশই নদীপথে প্রিয়জনের টানে ঘরে ফেরেন। এর ব্যতিক্রম হবে না এবারও। তাই দক্ষিণাঞ্চলের 17টি জেলার মানুষকে 41টি নৌরুটের মাধ্যমে ঘরে পৌঁছে দিতে ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে 2 শতাধিক যাত্রীবাহী লঞ্চ। নিরাপদে স্বাচ্ছন্দ্যে যাত্রীরা যাতে টার্মিনাল থেকে লঞ্চে উঠতে পারেন সেজন্য প্রস্তুত বিআইডব্লিউটিএ এবং নৌ পুলিশও। একদিনে সব গার্মেন্টস ছুটি না দেওয়ার আহ্বান জানিয়ে বিআইডব্লিউটিএ বলছে এবার অতিরিক্ত যাত্রী বোঝাই কোনো লঞ্চ ছাড়তে দেওয়া হবে না। মাহমুদ রাকিবের বিশেষ রিপোর্ট। সদরঘাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদে যাত্রীদের নিরাপদে ঘরে পৌঁছে দিতে লঞ্চ মালিকরা যে যার মতো সাধ্যমতো চেষ্টা করছেন। মালিকরা বলছেন যাত্রীদের চাপ সামলাতে 22 জুন থেকেই বেশিরভাগ রুটে প্রতিটি লঞ্চ দিয়ে ডাবল ট্রিপের পাশাপাশি স্পেশাল সার্ভিস চালু করবেন তারা। এছাড়া ঈদ পরিকল্পনায় প্রাকৃতিক দুর্যোগের কথাও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। অবশ্যই পূর্বাভাস জেনেই আমরা লঞ্চ পরিচালনা করব। যদি সিগন্যাল ওঠে আমরা লঞ্চ চালাবো না। যেসব জাহাজের ত্রুটি আছে ত্রুটি মুক্ত করতেছে। আমরা ঈদে ডাবল ট্রিপ দিচ্ছি। দ্বিগুণ লঞ্চ দেওয়ার ফলে দেখা যাবে যে যাত্রীর চাপটা অনেকটা কমে যাবে। অতিরিক্ত যাত্রী বহন করবো না এবং কোনোভাবেই ঝুঁকির মুখে আমরা লঞ্চ পরিচালনা করবো না। বিআইডব্লিউটিএ জানিয়েছে এবারের ঈদে ঢাকা থেকে নদীপথে প্রায় 40 লাখ যাত্রীকে নির্বিঘ্নে ঘরে পৌঁছে দিতে 205টি লঞ্চ প্রস্তুত রয়েছে। যাত্রীরা যাতে ভোগান্তি ছাড়া লঞ্চে উঠতে ও নামতে পারেন সেজন্য সদরঘাট পন্টুনে ঈদের আগে ও পরের 5 দিন হকার বসা ও ভ্যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ঈদের আগে 5 দিন আগে থেকে মালামাল পরিবহন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। লালকুঠি ঘাটে চাঁদপুরের লঞ্চগুলোকে তো আগেই সরিয়ে দেওয়া হয়েছে।
আর পটুয়াখালী আর গলাচিপা লঞ্চকে ওয়াইজঘাটে আমরা রিপ্লেস করে দিচ্ছি। আর নতুন টার্মিনালে বরিশাল লঞ্চগুলো থাকবে, অন্যান্য লঞ্চগুলো আমাদের পুরানো টার্মিনালে থাকবে। এই 4টি ভাগে লঞ্চকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের 17টি জেলায় 41টা নৌপথে 205টি লঞ্চ চলাচল করবে। বিশেষ সার্ভিস আমাদের ঢাকা নদীবন্দর থেকে 21 তারিখ থেকে এবং জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত থাকবে। স্পিড বোট এবং ওয়াটার বাইক থাকবে টহলে, যাতে রাত্রিবেলা কোনো প্রকার বাল্কহেড বা কোনো মালামাল পণ্যবাহী কোনো নৌযান চলাচল করতে না পারে। এদিকে বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের দাবি, একদিনে সব গার্মেন্টস ছুটি দেওয়ার কারণেই লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনে বাধ্য হন মালিকরা। তাই ভোগান্তি ও ঝুঁকি কমাতে আলাদা আলাদা দিনে বিজিএমইএ ও বিকেএমইএ কে গার্মেন্টস ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ফ্যাক্টরিগুলি লট করে করে ছাড়া হয়, তাহলে আমাদের ঘাটের উপরে আকস্মিক চাপটা পড়বে না এবং অনেকাংশে নিরাপদ থাকবে, ওভারলোডিংও বন্ধ হয়ে যাবে। আর যাত্রীদের জন্য যে রিকোয়েস্ট আমি করব সেটা হচ্ছে, ওভারলোডিং কোনো লঞ্চে আপনারা উঠবেন না। দক্ষ চালক দিয়ে যারা পরিচালনা করছেন তারা করছেন কিনা, এই ব্যাপারে আমাদের ওখানে ম্যাজিস্ট্রেট থাকবে এবং আমরা কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করব। তবে ঈদে নদীপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সাধারণ যাত্রীদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের হাওর এলাকার মানুষ ভালো নেই। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি উন্নয়ন বোর্ডের নড়বড়ে বাঁধ ভেঙে হাজার হাজার হেক্টর জমির ধান তলিয়ে যায় এপ্রিলে। দুবার ঢলের পানিতে বছরের একমাত্র ফসল হারিয়ে কৃষকরা এখন অনেকটাই নিঃস্ব। এমন পরিস্থিতিতে রমজান ও ঈদের কোনো আমেজ নেই সেখানে। এক করুণ চিত্র এখন হাওরপাড়ের বেশিরভাগ মানুষের ঘরে ঘরে। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। আমরা কেন ঈদে আসেনি, গরিব মানুষ কি দিয়ে ঈদ করে বলা মানে কইতেছে আম তো টাকা পয়সা নাই, কি দানাম ঘর খাইতে হয় না, তখন কি দানাইতাম। তাহিরপুরের লোবা হাওর পাড়ের এই নারীর মনের কষ্ট এখন সুনামগঞ্জের হাওর পাড়ের মানুষের ঘরে ঘরে। হাওরগুলো পানিতে পরিপূর্ণ, নেই মাছ, নেই কাজও। অধিকাংশ হাওর পাড়ের মানুষ প্রতিদিন খাবার জোগানে একরকম ব্যর্থই বলা যায়। এমন পরিস্থিতিতে নিঃস্ব এসব মানুষের কাছে রমজান ও ঈদ শুধুই কষ্ট আর বেদনা। বাচ্চা কাচ্চারা একটা বুঝতে রাখতেছি আনমো করিয়া, মানে আর আনমুখী দেখে খাতো আর মিল নাই, রুজি রোজগারও নাই। তখন তো কোনো কামাই রুজির মাঝে কোনো টিয়া নাই, আর কেমনে ঈদ করুন। গাঙ্গের মধ্যে কাজ নাই, স্বামী কাজ করতে না, ঈদ টিট করাইতাম না, টাকা পয়সা নাই। অবশ্য সরকারের পক্ষ থেকে বিপন্ন মানুষের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানালেন এই কর্মকর্তা। পুনর্বাসনের চেষ্টা করছি আমরা, কিছু সেলাই মেশিন, কিছু টিন এইসব বিতরণ করব। সব মিলিয়ে এই দুঃসময়ে মানুষের ঈদটা যেন কিছুটা আনন্দময় করা যায়, এই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। 30 মার্চ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং শনির হাওর ও পাকনা হাওরের পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে তলিয়ে নষ্ট হয়ে যায় হাওরের প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল। আগামী বছরের বৈশাখে বোরো ধান ঘরে ওঠার আগ পর্যন্ত কোনো ধরনের সুসংবাদ নেই হাওরবাসীর জন্য। হাওর পাড়ের এই শিশুদের কাছে ঈদ কিংবা অন্য কোনো উৎসব এখন স্বপ্ন মাত্র। সুনামগঞ্জের তাহিরপুরের শনির হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার 285 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের 20 গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। শহরের কামরাপুর, তেতুইয়া ও গরুর বাজার এলাকায় শহর রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। শতাধিক গ্রামবাসী বালুর বস্তা ফেলে বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতের চেষ্টা করছেন। বাঁধের প্রায় ছুঁই ছুঁই পানি প্রবাহিত হওয়ায় বন্যা আতঙ্কে রয়েছেন তারা। অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজারের আলীপুর, রানীর বাজার, গোপালনগর বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কমলগঞ্জ পৌরসভার উত্তর আলীপুর, কামারগাঁও, চণ্ডীপুর ও শ্রীনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে সকাল থেকে বৃষ্টি না থাকায় ধলাই নদীর পানি বাড়েনি বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।
সময় সংবাদে আরো থাকছে, রাজশাহীতে জমজমাট আমের বাজার, রমজানে বেড়েছে ফরমালিন মুক্ত আমের চাহিদা, প্রায় 500 কোটি টাকা ব্যবসার আশাবাদ। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন সমস্যার সমাধান হয়নি। তবে রোহিঙ্গারাও চায় সম্মানজনকভাবে নিজ দেশে মিয়ানমারে ফিরে যেতে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর জেলা প্রশাসন জানান, মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার কাজ করছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ও টেকনাফের নয়াপাড়ায় অবস্থিত দুটি রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত শরণার্থীর সংখ্যা 32,000। এর বাইরেও প্রায় 5 লাখ অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে বলে ধারণা করা হলেও কোনো সংস্থার কাছেই নেই এর সঠিক পরিসংখ্যান। পাশাপাশি মিয়ানমারের সহিংসতা সহ নানা কারণে প্রতি বছরই বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা। অনিয়ন্ত্রিত রোহিঙ্গা বসবাস ও নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ফলে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ আর্থসামাজিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। পতিতাবৃত্তি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যা রোহিঙ্গারা করতেছে না। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, বেসরকারি ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তারা আমাদের দেশের নাগরিকত্ব হয়ে যাচ্ছে। আমরা এই রোহিঙ্গাদের অত্যাচারে কিন্তু কক্সবাজারের মানুষ, উখিয়া টেকনাফের মানুষ কিন্তু খুবই অসহায় অবস্থায় দিন যাপন করছে। রোহিঙ্গারাও বলছে সম্মানজনক প্রত্যাবাসন হলে নিজ দেশে ফিরে যেতে চান তারা। রোহিঙ্গার হক চাই দি আর বিদেশে লয়ে যায় আর রাজ্য কোটাহাটি বিল্ডিং বাড়ি করে দিবে ইয়ান আর না চাই। আমরা মেহনত আসতেছি, আমরা শুধু মেহনত যাবো, আমরা এখানে থাকতে পারবো না। সরকার যদি আমাদের রোহিঙ্গা মানি লয় তাহলে আমরা আমাদের দেশে চলে যাব। এই অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদ আন্তর্জাতিক সংগঠনগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছে। আমাদের একটাই দাবি, শরণার্থী পরিচয়ে যারা রয়েছে এবং নতুন করে যারা এসেছে তাদেরকে অবিলম্বে আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক শক্তির সহায়তায় তাদেরকে প্রত্যাবাসন করা হোক। মিয়ানমারের সাথে সুসম্পর্ক বজায় রেখে রোহিঙ্গা সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের যে ঐতিহাসিক ভিত্তি, ঐতিহাসিক যে সম্পর্ক, সেই বিষয়গুলিকে সামনে রেখে মায়ানমারের সাথে সম্পর্ক অটুট রেখে এই বিষয়গুলি কিভাবে সমস্যা সমাধান করা যায় সেই বিষয়গুলি নিয়ে কাজ করা হচ্ছে। আর আরআরসির দেয়া তথ্য মতে 1992 সালের শুরুর দিকে মিয়ানমার থেকে বাংলাদেশের শরণার্থী প্রবেশ শুরু হয়। সময় সংবাদ, কক্সবাজার। ঈদকে সামনে রেখে পছন্দের পোশাকের সঙ্গে মিল রেখে গহনা কিনছেন অনেকেই। নারীদের ঈদ কেনাকাটার তালিকায় রয়েছেন বাহারি নানা গহনা। তবে স্বর্ণের চেয়ে মেটাল ইমিটেশনের গহনার দিকেই ঝুঁকছেন তারা। রাজধানীর বিভিন্ন গহনার দোকান ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তাহিয়া রুবায়াত অপলা। বাঙালি নারীর সাজে পূর্ণতা পায় গহনায়। তাই নিজেকে সাজাতে যারা পছন্দ করেন তাদের ঈদ কেনাকাটার তালিকা থেকে বাদ যাচ্ছে না পছন্দের পোশাকের সাথে মিল রেখে বাহারি গহনা। গহনা ছাড়া তো আসলে ঈদ পরিপূর্ণ হয় না। এই ট্রেন্ড আসে যখন, ওই ট্রেন্ডের সাথে এখন যেমন ডায়মন্ড কাটের জুয়েলারি বেশি চলছে, তখন সবাই যেরকম প্রেফার করছে, আমিও প্রেফার করছি। প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে, ছোট হোক বড় হোক যেটাই হোক, অফকোর্স একটা কিছু থাকতে হয়, আর সেটা ম্যাচ করে সবসময় প্রেফার করি, সেটা ট্রেন্ডি হোক বা ট্রেডিশনাল হোক। ফুটপাত থেকে বড় শপিং মল, পছন্দের গহনা কিনতে রাজধানীর বিভিন্ন বিপণী বিতানে ভিড় করছেন সব বয়সী নারীরা। সোনার ডিজাইনের গোল্ড প্লেট ও হীরার ডিজাইনের ডায়মন্ড কাট সহ বিভিন্ন মেটালের রকমারি গহনা এবার ঈদে বেশি চলছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে বেচাকেনায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ ফুটপাত ব্যবসায়ীদের। তো মাঝে মাঝে বৃষ্টির জন্য কিছু ক্রেতাদের সমস্যা হচ্ছে। পাথরের সীতারগুলো বেশি বেরোচ্ছে, আর আপনার কিছু অ্যান্টিক টাইপের যে সেটগুলো ছিল এগুলো কিনতেছে। ঝাপটা চলে, টিকলি চলে, টায়রা চলে, এগুলো চলে। এখন এই সিজনে এটা চলতেছে। উচ্চবিত্তদের ঈদ কেনাকাটার তালিকায় হীরা ও স্বর্ণের গহনা থাকলেও এবারে খুব একটা বেচাকেনা ভালো হচ্ছে না বলে জানালেন বিক্রেতারা। বেচা বিক্রি খুব খারাপ। এবারে ঈদের মধ্যে বেচা বিক্রি নাই বলতেই চলে, খালি শুধু আমরা আসি আর যাই। এইবার খুব খারাপ তুলনামূলকভাবে। আর তাছাড়া যে মাসটা চলছে, যেটা বাজেট মাসে ইউজুয়ালি সব বেচাকেনা খারাপ হয় সাধারণত দেখা যায়। ঈদের আগে এই বেচাকেনা আরো জমজমাট হবে বলে আশা প্রকাশ বিক্রেতাদের। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বন্দরে পণ্য খালাসের চাপে ঢাকা চট্টগ্রাম রুটে ট্রাক ও কাভার্ড ভ্যান ভাড়া বেড়ে দ্বিগুণ, অসহায় রফতানিকারকরা, যানজটের দোহায় পরিবহন মালিকদের।
রাজশাহীতে জমে উঠেছে আমের বেচাকেনা। রমজানে ফরমালিন মুক্ত আমের চাহিদা ও সরবরাহ বেড়েছে। রাজশাহী চেম্বার অব কমার্স বলছে, জেলায় আমকে ঘিরে এই মৌসুমে প্রায় 500 কোটি টাকার ব্যবসা হবে। সাইফুর রহমান রকির রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। বছর ঘুরে চিরচেনা রূপ নিয়ে ফিরেছে রাজশাহী। হাটে মাঠে, পাড়ার অলিগলিতে, পথে প্রান্তরে, বাগানে বাগানে শুধুই আম। কাঁচা পাকা আমে সড়ক ও মোহনাগুলো ছেয়ে গেছে। বড় বড় ঝুড়ি বোঝাই করে আম আসছে প্রতিটি বাগান থেকে। এখানকার বাতাসে এখন ভেসে বেড়াচ্ছে আমের মৌমৌ গন্ধ। মহানগরীর সাহেব বাজার, শালবাগান মোড়, শিরোইল বাস টার্মিনাল, বিন্দুর মোড়, বাঘা চারঘাট সহ প্রতিটি উপজেলায় জমে উঠেছে আমের ব্যবসা। হাট বাজারে আটি, গোপালভোগ ও মোহনভোগ জাতের আম বিদায় নিতে শুরু করায় খিরসাপাত, ল্যাংড়া, লকনা, রানীপ্রসাদ আমের বেচাকেনা চলছে। বাজারটা একটু ভালো, গন্ডগোল হচ্ছে না, গালিয়ে নিচ্ছে। আম বেচে খুব শান্তিতে আছি। বর্তমান আমের যে মূল্য আছে, যদি এই মূল্য থাকে তাহলে কোনো কৃষক লস খাবে না। গোপালটাই শেষের পথে, আর এই যে কিছু আঠি আম আছে ওইটাও শেষের পথে। সামনে উঠবে ধরেন ন্যাংরা, হিমসাগর, এই লকনা। আর বাজারে ফরমালিন মুক্ত সুস্বাদু আম কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। অরিজিনাল আম কেনার জন্য এই হাটে চলে আসছি। সাধারণ ক্রেতারা এখানে এসে অনেক উপকৃত হচ্ছে, ভালো আম পাচ্ছে। জেলার ব্যবসায়ী নেতারা জানান, আমকে ঘিরে এই মৌসুমে প্রায় 500 কোটি টাকার ব্যবসা হয়। রাজশাহীর আমের কোয়ালিটি অনেক উন্নত মানের এবং বিভিন্ন জাতের আম পাওয়া যায়। এটা রাজশাহী বাংলাদেশের চাহিদা পূরণ করে আমরা বিভিন্ন সময় বিদেশে যে আমাদের এক্সপোর্টও কিছু আমাদের এক্সপোর্ট শুরু হয়েছে। ব্যবসায়ীরা জানান, 8 দিন 10 পর বাজারগুলোতে উঠবে ফজলি ও আম্রপালি এবং জুলাইয়ের মাঝামাঝিতে পাওয়া যাবে পরিপক্ক আশিনা জাতের আম। জেলার 17,000 হেক্টর জমির বাগানে 2 লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভ্যাটের হার কত হবে তা 28 জুন প্রধানমন্ত্রীর বাজেট বক্তব্যে চূড়ান্তভাবে জানা যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সচিবালয়ে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ডের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, ব্যাংক হিসেবের উপর প্রস্তাবিত আবগারি শুল্কের বিষয়ে আলোচনা চলছে। I will know when I speak on 28, but Prime Minister speaks on the 28. She will cover some area, I will cover some area. এর আগে কোনো চান্স নাই জানানোর, কারণ এর আগে আমরা বক্তৃতা দিচ্ছি না। আবগারি শুল্কের ব্যাপারে আমরা রেট চেঞ্জের চিন্তা ভাবনা করছি। That much I could say, I have said that. ঈদের ছুটির আগে চট্টগ্রাম বন্দর দিয়ে রফতানি পণ্য জাহাজীকরণ এবং আমদানি পণ্য খালাসের চাপ বাড়ায় ঢাকা চট্টগ্রাম রুটে ট্রাক ও কাভার্ড ভ্যান ভাড়া বেড়ে গেছে। স্বাভাবিক সময়ে এই রুটে 12 থেকে 14,000 টাকা নেওয়া হলেও বর্তমানে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। রফতানিকারকরা বলছেন, জাহাজ মিস ও রফতানি আদেশ বাতিলের ঝুঁকি এড়াতে তারা অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। পরিবহন মালিকদের দাবি, মহাসড়কে যানজট এবং চট্টগ্রাম বন্দর ও আইসিডিতে পণ্য খালাসে দীর্ঘ সময় লাগায় ভাড়া বাড়ানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা সহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকলেও কাস্টমস হাউস ও ব্যাংক বন্ধ থাকে। এছাড়া ট্রাক ও শ্রমিক সংকট সহ আমদানি রফতানির সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ছুটিতে থাকায় যথাসময় রফতানি পণ্য শিপমেন্টের সমস্যায় পড়তে হয়। তাই ঝুঁকি এড়াতে ছুটির আগেই রফতানি পণ্য জাহাজীকরণ করতে চান পোশাক শিল্প মালিকরা। তবে বাড়তি চাপের অজুহাতে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া দ্বিগুণ করা যৌক্তিক নয় বলে মনে করেন শিল্প মালিকরা। একটা বাড়তি প্রেসার হয়, তারপরও এই প্রেসারের জন্য এই পরিমাণ যে ডাবল করে ফেলা ট্রাক ভাড়াটা, এটা কোনোভাবে যুক্তিসঙ্গত না। টাকা যতই হোক আমাদের মাল তো পাঠাতে হবে, সেই সুযোগটাই তারা এনে। ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকদের দাবি, মধুমাস ও রফতানি পণ্যের অতিরিক্ত চাপের কারণে যানবাহনের সংকট তৈরি হয়েছে। সেই সাথে মহাসড়কে যানজট এবং বন্দর ও আইসিডিতে পণ্য খালাসে দেরি হওয়ায় ভাড়া বেড়েছে। স্বাভাবিকভাবে প্রতি মাসে রপ্তানি হয়, কিন্তু এই সময়টা এসে গেছে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বন্দর কেন্দ্রিক কতগুলা সমস্যার সৃষ্টি হয়, যার জন্য নির্ধারিত সময় ট্রাক আনলোড করতে পারে না, আবার লোড করে ওখান থেকে ব্যাক করতে পারে না। এ কারণে আমাদের ট্রাকের ভাড়াও বেড়ে যায়, আবার ট্রাকের স্বল্পতা দেখা দেয়। রফতানিকারক ও ফ্রেট ফরওয়ার্ডাররা বলছেন, আইসিডিগুলো সময় মতো রফতানি পণ্য কন্টেনারে বোঝায় ব্যর্থ হওয়ায় একদিকে শিপমেন্টের দেরি হচ্ছে, অন্যদিকে বেড়ে গেছে পণ্য পরিবহন খরচ। একে তো আমাদের কাছ থেকে অতিরিক্ত চার্জ দিচ্ছে অবডকগুলি, এরপরে আবার 3 দিন 4 দিন লেগে যায় একটা মাল আনলোড হতে, ফলে ট্রাকের ভাড়া যেমন বেড়ে গিয়েছে, আজকের বাজারে 30,000 টাকা ভাড়া। আবার আমরা শিপমেন্ট শিডিউল আমরা মেনটেন করতে পারছি না। আমরা একটা ফিক্সড কন্ট্রাক্টে কাজ করি, সারা বছর একই রেট, সেটা কিন্তু আমরা এখন পাচ্ছি না।
তার অর্থাৎ ঈদের সময় আমাদের বেতন বোনাসের সাথে এটা একটা বাড়তি এক্সট্রা আমাদের একটা প্রেশার। প্রতিদিন গড়ে 2000 ট্রাক রপ্তানি পণ্য নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। সংকট নিরসনে মহাসড়কে যানজট রোধে সমন্বিত উদ্যোগ এবং অফডকগুলোতে পর্যাপ্ত শ্রমিক নিয়োগের দাবি রপ্তানিকারকদের। হাজার শিউলি, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক। রোববার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্যোগ প্রতিরোধ সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। শান্তিরক্ষায় ভূমিকা রাখার জন্য তিনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সেনা ও পুলিশ সদস্য প্রেরণকারী অন্যতম দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পরিষদের অধিবেশনের সময় অনুষ্ঠেয় সার্কেল অফ লিডার বৈঠকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান অ্যান্তনিও গুতেরেজে। এসডিজি বাস্তবায়নের অগ্রগতি বাংলাদেশ সামনের কাতারে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ব্রিটেনে একের পর এক সন্ত্রাসী হামলায় মুসলমানদের সম্পৃক্ততার অভিযোগে আতঙ্কে রয়েছে পুরো কমিউনিটি। বিগত সময়ে এ ধরনের ঘটনার পরপরই বর্ণবাদী হামলার শিকার হতে হয়েছিল মুসলিম কমিউনিটির অনেককেই। এদিকে ফিন্সব্যারি মসজিদের পাশে হামলায় এক বাংলাদেশি নিহত হওয়ায় প্রবাসীদের আতঙ্ক যেন কাটছেই না। তানভীর হাসানের ক্যামেরায় বিস্তারিত দেখুন লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। তারাবির নামাজ শেষে বাড়ি ফেরা মুসল্লিদের উপর ভ্যান চালিয়ে হামলার ঘটনায় লন্ডনের মুসলিম পাড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনার তীব্র নিন্দা জানান প্রবাসী বাংলাদেশিরা। যখন আমরা রমজান মাসে রাত্রে ইবাদত করি, যখন একলা থাকি, তখন আরো বেশি আতঙ্কের মধ্যে থাকি। সকলেই আতঙ্কিত, বাচ্চা কাচ্চা লইয়া আতঙ্কিত, স্কুলে কলেজে যাওয়া আওয়া এই সেই, এতে আমরা কিভাবে যে রাস্তাঘাটে চলাফেরা করি। বহুজাতিক সংস্কৃতির দেশ ব্রিটেনে এই ধরনের হামলা প্রত্যাশিত নয় উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমাদের কমিউনিটিকে সবাই শান্তভাবে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা দরকার। আমরা চাই এই ব্রিটেনে বহুজাতিক সমাজে আমরা সবাই মিলেমিশে বসবাস করতে চাই। যারা এই মুসল্লিদের হামলা করে নিরীহ মুসলিম হত্যা করেছে তাদেরকে সরকার যাতে অ্যারেস্ট করে গ্রেফতার করে দৃশ্য শাস্তি প্রদান করে সেই দাবি জানাচ্ছে। হামলার পর থেকে মসজিদগুলোই নামাজের সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানায় লন্ডন মুসলিম সেন্টার। যে কোনো ধরনের হামলা ঠেকাতে মসজিদের সামনে বিশেষ বেষ্টনীও স্থাপন করা হয়েছে। মসজিদে যেন সবাই নির্ভয়ে নামাজ আদায় করতে পারেন, এজন্য আমরা ভেতরে ও বাইরে নিরাপত্তা জোরদার করেছি। বিশেষ করে প্রবেশ মুখে ব্যারিকেড বসানো হয়েছে। এদিকে সোমবার দুপুরে জোহরের নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত ইসলামী মসজিদে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে পুলিশ এসে পুরো মসজিদ তল্লাশি করে। রমজান শুরুর সাথে সাথে লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার কারণে পুরো কমিউনিটি ছিল আতঙ্কের মধ্যে। আর এবার স্বয়ং ফিন্সবারি মসজিদে হামলার পর এই আতঙ্ক বেড়ে গেছে অনেক গুণ। আর তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে টাওয়ার হ্যামলেট সহ বাংলাদেশি অধ্যুষিত এলাকার মসজিদগুলোতে। কাউন্সিলের সাথে পুলিশ এবং মসজিদ কর্তৃপক্ষ বসেছেন জরুরি বৈঠকে। সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নিরাপত্তা বাড়াতে এবং পাশাপাশি ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিচ্ছেন সবাইকে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাজ্যের লন্ডনের ফিন্সবারি পার্কে ভ্যান নিয়ে হামলাকারীর পরিচয় প্রকাশের পর তার জঙ্গি সম্পৃক্ততা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে পরিবার। সোমবার লন্ডন পুলিশ ওই হামলাকারীর ছবি ও পরিচয় প্রকাশ করে জানায় সে ব্রিটিশ বংশোদ্ভূত 47 বছর বয়সী ড্যারেন অসবর্ন। 4 সন্তানের জনক অসবর্ন সামারসেটের ওয়েস্টার্ন সুপার মেয়ার এলাকায় বেড়ে ওঠে। পরে সে কার্ডিফ ও সুইন্ডনে বসবাস করেছে। পুলিশের পক্ষ থেকে তার নাম ঘোষণার পরপরই অসবর্নের পরিবার এক বিবৃতিতে জানায় ব্যাপারটি তাদের কাছে স্তম্ভিত করেছে। হামলার ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনাও জানায় তারা। ড্যারেন অসবর্নের সঙ্গে সম্পৃক্ত আরও কিছু বিষয় নিশ্চিত হতে কার্ডিফের একটি এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। রোববার রাতে তারাবির নামাজের পর উত্তর লন্ডনের 7 সিস্টার্স রোডে একটি মসজিদের কাছে পথচারীদের উপর আকস্মিকভাবে ভ্যান নিয়ে হামলায় অন্তত 10 জন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় সে সময় হামলাকারী সব মুসলিমকে ধ্বংস করতে চান বলে চিৎকার করছিলেন। ঘটনাস্থলে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু হলেও তিনি ভ্যানের ধাক্কায় নাকি হার্ট অ্যাটাকে মারা গেছেন তা নিশ্চিত নয়। উত্তর কোরিয়ার কারাগারে 15 মাস আটক মার্কিন শিক্ষার্থী ওয়াম্বিয়ার দেশে ফেরার 1 সপ্তাহের মধ্যে মারা গেছেন। সোমবার তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন উত্তর কোরিয়ার অবহেলা ও নির্মম নির্যাতনের কারণে ওয়াম বেয়ারের মৃত্যু হয়েছে। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী একটি পর্যটক দলের সঙ্গে উত্তর কোরিয়ায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে হোটেল থেকে একটি অপপ্রচারমূলক পোস্টার চুরির অভিযোগে 2016 সালের মার্চ মাসে আটকের পর 15 বছরের সশ্রম কারাদণ্ড দেন উত্তর কোরিয়ার একটি আদালত। উত্তর কোরিয়া কর্তৃপক্ষ মানবিক কারণে মুক্তি দেওয়ার পর গত 13 জুন তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়। তখন জানা যায় প্রায় 1 বছর ধরে কোমায় রয়েছেন ওয়াম বেয়ার। যুক্তরাষ্ট্রে ফেরার পর হাসপাতালে ভর্তি ছিলেন 22 বছর বয়সী ওই যুবক। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়, খাদ্যে বিষক্রিয়ার কারণে ওয়াম বেয়ার অসুস্থ হয়ে পড়লে তাকে একটি ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। তারপরেই তিনি কোমায় চলে যান। কিন্তু পরিবারের অভিযোগ, উত্তর কোরিয়ার নির্মম নির্যাতনের কারণে তাদের ছেলের মৃত্যু হয়েছে। ফিফা কনফেডারেশন কাপ ফুটবলের খবর। রাশিয়ায় অনুষ্ঠিত কনফেডারেশন কাপের শুভ সূচনা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ বিতে নিজেদের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অস্ট্রেলিয়াকে 3-2 গোলে হারিয়েছে তারা। ম্যাচের 5 মিনিটেই লিড নেয় জার্মানি। অস্ট্রেলিয়ানদের সীমানায় মুহুর্মুহু আক্রমণ চালিয়েছিলেন সাদা কালো বাহিনী, কিন্তু ম্যাচে ধারার বিপরীতে 56 মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচের ব্যবধান 3-2-এ নামিয়ে আনেন টম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভিড় এড়াতে ঈদের বেশ আগেই পরিবার পরিজনকে গ্রামে পাঠাচ্ছেন অনেকে। যাত্রী স্রোত না থাকায় কিছুটা স্বস্তি। ঈদে 41টি নৌরুটে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত 2 শতাধিক লঞ্চ। সতর্ক বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ। অতিরিক্ত যাত্রী বোঝায় লঞ্চ ছাড়তে না দেওয়ার হুঁশিয়ারি। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজার ও হবিগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। দুবার বছরের একমাত্র ফসল তলিয়ে যাওয়ায় নিঃস্ব সুনামগঞ্জের হাওর এলাকার মানুষ। 2 যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও সমাধান হয়নি রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন সমস্যার। কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি। এবং ব্রিটেনে একের পর এক সন্ত্রাসী হামলায় মুসলমানদের সম্পৃক্ততার অভিযোগে আতঙ্কে পুরো কমিউনিটি। নিরাপত্তাহীনতায় প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।